দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত সমস্যা। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার এম.এ. হালিম, সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আপনার সাথে আলোচনা করব আমরা, হরমোনজনিত সমস্যা। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে সারা বিশ্বে প্রায় 70 কোটি মানুষ এই মুহূর্তে হরমোনজনিত সমস্যায় ভুগছেন, যার মধ্যে প্রায় 4 কোটি মানুষ বাংলাদেশে। তো আমরা সময় উপযোগী একটা আলোচনা নিয়ে এসেছি। তো প্রথমে একটু শুরু করতে চাই যে রোগীরা আপনার কাছে হরমোনজনিত কোন কোন সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আসেন? আচ্ছা, আমাদের দেশে আসলে অনেক বেশি হরমোনজনিত সমস্যা যেগুলো আছে, এর মধ্যে আমি প্রথম যে সমস্যা সেটা বলবো ডায়াবেটিস, তারপরে থাইরয়েড হরমোনের সমস্যা। থাইরয়েড হরমোনের সমস্যা আবার কয়েক রকম আছে। হাইপোথাইরয়েড, হরমোন কমে যাওয়া যেটা, এটা অনেক বেশি। আবার হরমোন বেড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, সেটিও আছে। আরেকটা হরমোনের সমস্যা খুবই মেয়েদের কমন, সেটা হলো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা পিসিওএস বা পিসিওডি আমরা বলে থাকি সেটি। তারপরে গ্রোথ হরমোনের সমস্যা, সেগুলো নিয়েও কিন্তু আমাদের কাছে রোগীরা আসছেন। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় যে থাইরয়েডের সমস্যা আছে, দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন, কিন্তু রোগী বুঝতেই পারছেন না যে তার থাইরয়েডের সমস্যা আছে। এটি আসলে কেন হয়ে থাকে? হ্যাঁ, আসলে থাইরয়েড হরমোনের সমস্যা যদি খুব বেশি হরমোনের ইমব্যালেন্স না হয়, বর্ডার লাইন থাকে বা সামান্য একটি বেশি কম থাকে, তো সেক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশিত নাও হতে পারে। সাধারণত যখন তীব্র হয় তখন পেশেন্টের সেই লক্ষণগুলো দেখা যায়। এই জন্য পেশেন্টরা দেখা যায় ডাক্তারের কাছে আসতে চান না আর কি। তো রুটিন পরীক্ষার অংশ হিসেবে আমরা যখন থাইরয়েড হরমোনের পরীক্ষাগুলো করি তখন সেগুলো ধরা পড়ে। অনেকেই দেখা যায় যে থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন নাই, এসেছেন হয়তো অন্য একটা কারণে। সাপোজ একটা বাচ্চা বড় হচ্ছে না, গ্রোথ ডিসঅর্ডার, দেখা গেল যে তিনি ডাক্তারের কাছে আসছেন হয়তো গ্রোথ হরমোনের সমস্যা চিন্তা করে, কিন্তু ডাক্তার যখন থাইরয়েড হরমোনের পরীক্ষা করিয়েছেন দেখলেন যে তার আসলে গ্রোথটা হচ্ছে না, যে সেটা থাইরয়েড হরমোনের সমস্যার জন্য। কেউ কেউ আছে হয়তো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন, তার আসল উদ্দেশ্য হলো বন্ধ্যাত্বর চিকিৎসা করা, কিন্তু দেখা গেল যে থাইরয়েড হরমোনের সমস্যার জন্যই তার এই বন্ধ্যাত্বটা দেখা দিয়েছে। তো এরকমভাবে সাধারণত যে একেবারে সাবক্লিনিক্যাল যে বিষয়গুলো অন্য আছে, রোগের চিকিৎসার জন্য আসেন, সেখান থেকে আপনারা হরমোনজনিত যে পরীক্ষা নিরীক্ষা সেটা করছেন। আমাদের কাছে অনেক একটা প্রশ্ন এসেছে, যেমন সেটা হচ্ছে একই খাবার খেলে একজন মোটা হচ্ছেন, তবে একই খাবার আরেকজনকে তেমন হচ্ছে তার ওজন বাড়াচ্ছে না, এর কারণটা আসলে কি? হ্যাঁ, আসলে এটা যে শুধু খাবারের সাথে যে ওজনটা নির্ভর করে তা কিন্তু নয়। ধরেন যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, আপনার পার্সোনালিটি কেমন, আপনি ক্যালোরি কতটুকু বার্ন করেন ডেইলি, সেগুলোর উপর নির্ভর করে। তারপরে কিছু হরমোনজনিত সমস্যা আছে, যেমন ধরুন যে থাইরয়েড হরমোনের সমস্যা। থাইরয়েড হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু তার ওজন দেখা যাবে যে বাড়তে থাকবে এবং সহজে তিনি ওজন কমাতে পারবেন না। কিছু কিছু রোগ আছে, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, একটু আগে আমি বলেছি মেয়েদের এই রোগটি হয়ে থাকে। তাদের এই হরমোনের সমস্যা থাকলে দেখা যাবে ওজন বাড়ছে এবং উনি অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না। আবার কুশিং সিনড্রোম নামে আরেকটি হরমোনজনিত সমস্যা আছে, সেটির জন্যও কিন্তু ওজন বাড়তে পারে। সো আসলে যে সবসময় যে শুধু খাবারের সাথে রিলেটেড বিষয় তা কিন্তু নয়। তাহলে ওজন বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে হবে যে তার ওজন বাড়ার কারণ আছে কিনা, সেই কারণটি আবিষ্কার করতে হবে আগে এবং কারণের চিকিৎসা করতে হবে। সেই সাথে তার যে দৈনন্দিন খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, সেগুলো করতে হবে। আচ্ছা, আমরা একটু পিসিওএস নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেক্ষেত্রে একটু চলে আসতে চাই যে মাসিক অনিয়মিত মানে অনিয়মিত হলে কি আমি ধরে নিব যে হরমোনের সমস্যা, নাকি অন্য কোনো সমস্যাও থাকতে পারে? না, অনিয়মিত অন্য কারণেও হতে পারে, তবে ইউজুয়ালি হরমোনের সমস্যার জন্যই মাসিক অনিয়মিত হয়ে থাকে আর কি। সেই রোগীদের জন্য আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবার পরামর্শ পরীক্ষা নিরীক্ষা? আসলে হরমোনের সমস্যা তো অনিয়মিত মাসিক হওয়ার অনেক ধরনের মানে
হরমোনের সমস্যার জন্য হতে পারে। হরমোনের সমস্যা যে ঠিক সবসময় যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য যে হয় তা না। থাইরয়েড হরমোন বেড়ে গেলেও মাসিকের সমস্যা হতে পারে, থাইরয়েড হরমোন কমে গেলেও মাসিকের সমস্যা হতে পারে, তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম সেটার জন্য মাসিকের সমস্যা হতে পারে। আরও কিছু কিছু হরমোনের সমস্যা আছে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া বা এই টাইপের আরও কিছু হরমোনের সমস্যা আছে, সেগুলোর জন্য হতে পারে। ইউজুয়ালি হরমোনের সমস্যা জন্যই কিন্তু অনিয়মিত মাসিক হয়। সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা আপনি যেটা বলেছেন এটা নির্ভর করবে যে আমি তাকে কি হরমোনের সমস্যা চিন্তা করছি। আমি যদি চিন্তা করি যে থাইরয়েড হরমোনের সমস্যার জন্য তার অনিয়মিত মাসিক হচ্ছে, সেক্ষেত্রে থাইরয়েড হরমোনের পরীক্ষাগুলো করিয়ে থাকি। আমি যদি মনে করি যে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমরা সেই হরমোনগুলো পরীক্ষা করার চেষ্টা করি। এরকম বিষয়টা এটা হচ্ছে কি সিম্পটমস বুঝে সেই পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন। চুল পড়া, মুখে ব্রণ হওয়ার সাথে হরমোনের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। চুল পড়া এবং যদি ব্রণ হয় তাহলে অবশ্যই হরমোন স্পেশালিস্টের সাথে দেখা করে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কুশিং সিনড্রোম এই টাইপের হরমোনের সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এগুলো থাকলে হরমোন বিশেষজ্ঞের সাথে দেখা করে হরমোন পরীক্ষা করে দেখে নিতে হবে তার হরমোনজনিত সমস্যা আছে কিনা। সবসময় যে ব্রণের সাথে চুল পড়ার সাথে যে হরমোনজনিত সমস্যা থাকবে তা কিন্তু নয়, তবে সমস্যা থাকার সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। এবার একটু জানতে চাই আপনার কাছে যে পুরুষদের যৌনশক্তি কমে যাওয়ার পেছনে কি হরমোন দায়ী হতে পারে? হ্যাঁ, অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। যৌনশক্তি কমে যাওয়ার জন্য হরমোন দায়ী। টেস্টোস্টেরন হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোন আমরা যেটা বলে থাকি, সেটি যদি কমে যায় তখন পুরুষদের যৌন আসক্তি কমে যায়। সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করা উচিত। এবং এটা কিন্তু চিকিৎসা আছে, হরমোনজনিত চিকিৎসা, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল আছে। আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশে হরমোনের চিকিৎসা নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই ভালো ভালো হরমোনের চিকিৎসকও আছেন এবং এটার সুচিকিৎসা কিন্তু আমাদের দেশে আছে। আচ্ছা, এবার একটু বন্ধ্যাত্ব নিয়ে কথা বলতে চাই। যে বন্ধ্যাত্ব তো অনেক গুরুতর একটা সমস্যা একটা ফ্যামিলি, একটা পরিবারের জন্য। তো একটু জানতে চাই যে বন্ধ্যাত্ব সমস্যা যখন হয় তখন আপনাদের কাছে যখন রোগীরা আসেন আপনারা প্রথমত তাদেরকে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে? প্রথমে আমরা কিছু স্ক্রিনিং পরীক্ষা করি। প্রথমে আমরা বুঝি যে তার বন্ধ্যাত্বটা কি কারণে হতে পারে, সেটি ভেদে একটু আগে যেটা বললাম হরমোনজনিত সমস্যা কোনটির জন্য তার হতে পারে। ইউজুয়ালি কমনলি আমরা যে থাইরয়েড হরমোনের পরীক্ষা করে থাকি, তারপরে পিসিওডি পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই হরমোনের যেগুলো আছে এলএইচ, এফএসএইচ, তারপরে অ্যান্ড্রোজেন, প্রোল্যাকটিন, FT4, TSH এই হরমোনগুলো কমনলি আমরা করে থাকি। তো এগুলো সাধারণত সমাধানযোগ্য এবং সমস্যাগুলো আমরা যদি আইডেন্টিফাই করে চিকিৎসা দিই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হরমোন ঠিক হয়ে গেলে তার ফার্টিলিটি আবার ফিরে আসতে পারে। আচ্ছা, বন্ধ্যাত্ব কি শুধুমাত্র নারীদের রোগ নাকি এটা পুরুষদের না, যে কারো হতে পারে, নারী পুরুষ ভেদে যে কারো কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, হঠাৎ যদি কারো অতিরিক্ত ঘাম হয়, বুক ধরফর করে এবং হাত পা হচ্ছে কাঁপছে অথবা হাত থেকে হচ্ছে প্রচন্ড ঘাম বের হচ্ছে, এটা আসলে কিসের সংকেত দেয়? এটা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সমস্যা, হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, সেটির জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু একেবারে যে আনকমন তা নয়। আমাদের দেশে থাইরয়েড হরমোনের দ্বিতীয় কমন থাইরয়েড হরমোনের সমস্যা বলা যেতে পারে। থাইরয়েড হরমোন বেড়ে গেলে এটি হয়ে থাকে। আচ্ছা, যেহেতু থাইরয়েড হরমোনের কথা চলে এসেছে, একটু জানতে চাই যে থাইরয়েড হরমোনের সাথে হৃদরোগের কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই হৃদরোগের সম্পর্ক আছে। থাইরয়েড হরমোন বেড়ে গেলে তার হৃদ স্পন্দন বেড়ে যেতে পারে, এমনকি খুব বেশি হরমোন বেড়ে গেলে তার হার্ট ফেলিওর পর্যন্ত কিন্তু হতে পারে। থাইরয়েড হরমোন কমে গেলেও কিন্তু হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে, হার্টে পানি আসতে পারে, তারপর শর্টনেস অফ ব্রেথ আমরা বলে থাকি, হয়রান হওয়া এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাই, একটু আগে আমরা বলছিলাম যে আসলে ওজনের সাথে হরমোনের সম্পর্ক তো ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আপনি যাদের ওজন বাড়ছে হাইপোথাইরয়েডিজমের জন্য বা থাইরয়েডের অন্যান্য সমস্যার জন্য যদি ওজন বেড়ে থাকে, তাদের ক্ষেত্রে একটা খাদ্য তালিকা তো আপনারা তৈরি করে দিয়ে থাকেন। তো আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন যাতে ওজন নিয়ন্ত্রণে থাকে? সেই ক্ষেত্রে খাদ্য তালিকাটা কেমন হবে? হ্যাঁ, খাদ্য তালিকা তো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে হলো আমরা যে ওজনটা কেন বাড়লো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তার লাইফস্টাইলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটি জানার চেষ্টা করি, খাদ্যাভ্যাস তিনি কেমন ভাবে করছেন। হয়তো অনেকে আছে যে খাদ্যাভ্যাস ঠিক আছে আবার ওজন বাড়ছে, এবং পেশেন্টরা এসে বলে যে আমি পানি খাচ্ছি, বাতাস মনে হচ্ছে আমার পানি খাওয়াতে এবং বাতাসে আমার ওজন বাড়ে, এই টাইপের। ঠিক আছে, তার সবসময় যে খাদ্যাভ্যাস দায়ী তা নয়, তবে অনেক ক্ষেত্রে খাদ্যাভ্যাস দায়ী। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা বলি যে ফাস্টফুড, চকলেট, আইসক্রিম, চিনি, মিষ্টি, গুড়, মধু, কোক, নুডলস, আলু, চিপস, চানাচুর এগুলোতে
আসলে ক্যালোরি অনেক বেশি থাকে এবং এগুলোতে কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমরা খাবারটা কি খাবো? আমরা খাবার সবসময় শাকসবজি ফলমূল এগুলো খাওয়ার চেষ্টা করব। মাছ মাংস দুধ ডিম ডাল শাকসবজি ফলমূল এগুলো বেশি করে বা পরিমাণ মতো খাওয়া যাবে। বাইরের খাবার যথেষ্ট কম খাওয়ার চেষ্টা করতে হবে। যে সমস্ত খাবার সুগারি মিষ্টি জাতীয় খাবার সেগুলো আসলে ওজন বাড়ায়, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে মোবাইলের জন্য রাত জাগা বা মোবাইল আসক্তি, আধুনিক যে জীবনযাত্রা, এটার কারণে হরমোনের উপর কি কোনো প্রভাব পড়ছে? অবশ্যই হরমোনের উপর প্রভাব পড়ছে এবং রাত জাগলে কি হয় যে আমাদের যে স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায়, কর্টিসল যেটা, কর্টিসল হরমোন, তো কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে তার ওজন বাড়া শুরু হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে ঘুমটাও খুব গুরুত্বপূর্ণ। একটা সময় আমরা ওজন ম্যানেজমেন্টের জন্য, ডায়াবেটিসের ম্যানেজমেন্টের জন্য বলতাম যে ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগস এগুলো বলতাম, কিন্তু এখন আরেকটা জিনিস বলি আমরা, ড্রিম, ঘুম যদি সঠিকভাবে না হয় বা পর্যাপ্ত পরিমাণ মতো ঘুম না হয় সেটাও কিন্তু ওজন বাড়ার একটা কারণ হতে পারে এবং সেখান থেকে কিন্তু অন্যান্য রোগগুলো দেখা যায়। মেনোপজ বা মাসিক যদি বন্ধ হয়ে যায়, তার সাথে হরমোনের কি সম্পর্ক রয়েছে বা হরমোনের কি কি পরিবর্তন দেখা যায়? হ্যাঁ, হরমোন হলো যে মাসিক যে রেগুলেট করে আমাদের শরীরে কিছু হরমোন আছে, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, এই হরমোনগুলো মাসিক রেগুলেট করে। দেখা যায় যে যাদের মেনোপজ হয়ে যায় বা মাসিক একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে এস্ট্রোজেন, প্রজেস্টেরন এই হরমোনগুলো কমে যাওয়ার জন্য এলএইচ, এফএসএইচ হরমোনটা বেড়ে যায় এবং সেটার জন্য শরীরে নানাবিধ লক্ষণ দেখা দেয়। কারো দেখা যায় যে অস্থিরতা, ঘাম, বুক ধরফর করা, মেজাজ খিটখিটে থাকা, এই লক্ষণগুলো, হট ফ্লাশ আমরা বলে থাকি, এই লক্ষণগুলো দেখা দিয়ে থাকে। তারপর এই জিনিসগুলো আবার থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সাথে কিন্তু অনেক সময় কোরিলেট করে। সেক্ষেত্রে আমাদের একটু ক্ল্যারিফাই করতে হয়। অনেক সময় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি যে এটিকে আসলে হরমোন বেড়ে যাওয়ার, তার মেনোপজ হয়ে যাওয়ার জন্য হয়েছে নাকি থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জন্য হয়েছে। কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। আচ্ছা, আমরা ওজন নিয়ন্ত্রণ নিয়ে যেহেতু কথা বলছিলাম একটু আগে, তো ওজন নিয়ন্ত্রণের জন্য তো এখন অনেক ধরনের ইনজেকশন চলে এসেছে, তো এই ইনজেকশনটা আসলে কারা নিতে পারবেন এবং কারা নিতে পারবেন না? ওকে, আসলে এই ইনজেকশনের প্রথমে আমরা দেখি যে ওজন যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা এই ইনজেকশনটি এখন বাজারে খুবই পপুলার এবং সারা পৃথিবীতেই কিন্তু এই ইনজেকশনটি বহুল ব্যবহৃত। আমি বলবো যে আমাদের দেশে খুব বেশি দিন যে হয়েছে ইনজেকশনটি এসেছে তা না, কিন্তু তবে এখন আমরা খুব ব্যবহার করছি। এটি ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে রাখতে সহায়তা করে, পাশাপাশি ওজন কমায়। তো ডায়াবেটিসের রোগীদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওজন বেশি থাকে। সেক্ষেত্রে ডায়াবেটিসের রোগী যাদের ওজন বেশি তাদেরকে আমরা পছন্দের তালিকার উপরের দিকে রাখি। এরপরে এই ওষুধটির আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো যে সেটি হার্ট এবং কিডনিকে কিন্তু প্রোটেকশন দেয়। কারণ ডায়াবেটিসের রোগী দেখা যায় যে শতকরা 70 থেকে 80% রোগী কিন্তু হার্ট অ্যাটাকে বা স্ট্রোক করে মারা যান। তো সেক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করলে তার ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জটিলতাকেও কিন্তু এড়ানো সম্ভব। আচ্ছা, এখন তরুণদের মধ্যে বিশেষ করে প্রচণ্ড রাগ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, স্ট্রেস বা মন খারাপের বিষয়টা আমরা দেখতে পাই। তো এটার পেছনে কি হচ্ছে হরমোনের কোনো কারণ, হরমোনজনিত কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, হরমোনজনিত কারণ থাকতে পারে, থাকার সম্ভাবনা থাকে, কিন্তু সবসময় যে এগুলো হরমোনের জন্য হয়ে থাকে তা কিন্তু না। আমাদের কিন্তু লাইফস্টাইল অনেক পরিবর্তন হয়েছে। আমরা সবসময় দেখা যায় স্ক্রিনে থাকার চেষ্টা করি, আমরা রিল্যাক্স কখনো থাকার সময় পাই না বা নিজেরাও চেষ্টা করি না যে রিল্যাক্স থেকে যে আমাদের বডির যে ইন্টারনাল যে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা, হরমোনগুলোকে ঠিক রাখা, সেগুলোও চেষ্টা করি না। সেক্ষেত্রে তার হরমোনের সাথে রিলেটেড থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমাদের লাইফস্টাইলটাও আগে ঠিক করতে হবে, সাথে হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেটি ডাক্তারের সাথে দেখা করে দেখে নিতে হবে। হ্যাঁ, মন খারাপ থাকা হরমোনের জন্য হয়ে থাকে। অনেক হরমোন এই মন খারাপের কারণ হতে পারে। অন্যতম প্রধান হরমোন হলো আমি বলবো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে দীর্ঘদিন দেখা যায় যে তার ডিপ্রেশন থাকতে পারে। তো সেক্ষেত্রে থাইরয়েড হরমোনের পরীক্ষা করে দেখে নিতে হবে হরমোনের সমস্যা আছে কিনা এবং এটির সুচিকিৎসা আছে। আচ্ছা, যেহেতু আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে একটু জানতে চাই যে একটা সুস্থ লাইফস্টাইল কেমন হওয়া উচিত? হ্যাঁ, সুস্থ লাইফস্টাইল এই যে সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। একটু আগে আমি বলেছি শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে, ব্যালেন্স ডায়েট, সুষম খাবার গ্রহণ করতে হবে, প্রতিদিন হাঁটা। হ্যাঁ, আমার ডায়াবেটিস থাকুক অথবা না থাকুক,
ঠিক আছে, প্রতিদিন আধা ঘন্টা থেকে 45 মিনিট যদি আমি হাঁটি তাহলে শরীর অনেক ভালো থাকবে আর কি। আচ্ছা, আর এই সেই সাথে মুহূর্তে- আমি বলবো আরেকটা জায়গায় আমাদের রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। আমরা রাষ্ট্রটাকে এমনভাবে বানাতে হবে যে রোগীকে কেন বলতে হবে যে আপনি হাঁটবেন, এমনভাবে তৈরি করতে হবে আমাদের শহর এবং গ্রামগুলোকে হাঁটা মানুষ যাতে এমনিতেই হাঁটে, তাকে আমি যে যেন উৎসাহটা বাধ্য যাতে আমরা দিতে বাধ্য পারি। যাতে না করতে হয়। আচ্ছা, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি আমরা নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মারুফ বলছিলাম চাঁদপুর থেকে। জি, শুনতে পাচ্ছি আমার দর্শক। আপনার সমস্যাটি প্রশ্নটি। হচ্ছে আমার থাইরয়েড হরমোনের প্রবলেম আছে, আমি ওষুধ খাচ্ছি কিন্তু ইদানিং আমার ঘুম খুবই পাতলা হচ্ছে এবং দুঃস্বপ্ন দেখছি, এটার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? আচ্ছা, ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করবার জন্য। উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আপনি থাইরয়েড হরমোনের আসলে কোন সমস্যায় ভুগছেন? ও কমে গিয়েছিল হরমোন নাকি বেড়ে গিয়েছিল? যেহেতু আমাদের দেশে হরমোন কমে যাওয়ার সমস্যাটা বেশি, আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো হাইপোথাইরয়েডিজম এর সমস্যা থাকতে পারে। তো যদি এরকম হয় যে থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্ট অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আমার মনে হয় যে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার হরমোনটি পরীক্ষা করে দেখুন যে হরমোনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি এত চমৎকারভাবে আমাদের দর্শকদের উত্তরটা দিয়েছেন এবং বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।